বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে করব গ্রাম আদালত 2006। গ্রাম আদালত 2006, 2006 সালের 19 নং আইন। 2006 সালের 19 নং আইন। এই আইনের মোট প্রশ্ন আসার মতো দ্বারা 2-3টে পর্ব, আর বাকিগুলো আমি একটু আলোচনা করব দেখে দেখেই। কিন্তু আপনারাও দেখে দেখে এটা দেখবেন, বা এই ক্লাসটা শুনলে এমসিকিউ আমাদের আর সমস্যা হবে না, এমনিতেই হবে না, আর এগুলোতে বললে বেশি হবে না। ঠিক আছে, 40-এর পাশাপাশি আমাদের এমসিকিউ থাকবে ইনশাল্লাহ, এ আমার বিশ্বাস। ঠিক আছে, আপনারা খালি শুনবেন, আমি তো পড়বো, আপনি খালি শুনবেন। তাহলে এই গ্রাম আদালত আইন 2006 সালে আইনটা পাশ হয়। 19 নং আইন দ্বারা 19 নম্বর আইন ছিল। এই আইনের এক ধারালে শিরোনাম পরিবর্তন এবং পরোয়াক। শিরোনাম পরিবর্তন এবং পরোয়াক গ্রাম আদালত আইন 2006 নামে অভিহিত হবে। এরপরে 2 আছে সংজ্ঞা। 2 আছে সংজ্ঞাটা কি বল, 2 আছে সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো এখন পড়ব। আমলযোগ্য অপরাধ, এই 2-এর সংজ্ঞা আছে কি আমলযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের যে আমলযোগ্য আছে, সেই আমলযোগ্য যেরকম এই আমলযোগ্য তাই সেরকম, মানে সমান সমান করে দিতে। ঠিক আছে, এতটুকু। এর সংজ্ঞা নিয়ে মাথা ব্যথা করে। এই যে এমসিকিউ আমলযোগ্য অপরাধ, এমসিকিউ নয়, এই গ্রাম আদালতে আমলযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধি মতো সংজ্ঞায়িত হবে, দণ্ডবিধি দিতে হবে, সাক্ষ্য আইনে হবে, কোনোটাই না। তখন লাগবে ফৌজদারি কার্যবিধি যে আমলযোগ্য অপরাধ, সে আমলযোগ্য অপরাধ যা এইখানের অপরাধও সেই একই সংজ্ঞায় সংজ্ঞায়িত। ইউনিয়ন, ইউনিয়ন বলতে পারছে 2009 সালে যে ইউনিয়ন পরিষদ আইন আছে, স্থানীয় সরকার আইনে ওই ইউনিয়নটাকে বোঝানো আছে। ইউনিয়ন, ইউনিয়ন অর্থ স্থানীয় সরকার। স্থানীয় সরকার আইন 2009, এই ইউনিয়ন সম্পর্ক স্বাভাবিক। ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ হল স্থানীয় সরকার আইন 2009-এর দফা 6 যেভাবে বলছে ওইটা। এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজ, এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজটা কি? গ্রাম আদালতে এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজ কি? এমসিকিউ প্রশ্ন না, এমসিকিউ। এখতিয়ার, এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজ, এই যদি 2006 সালের গ্রাম আদালত অনুসারে এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজ কি? যে সহকারী জজের এখতিয়ার মধ্যে এখতিয়ারভুক্ত সীমানার মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নটি অবস্থিত, মানে যে ইউনিয়নটা, যে ইউনিয়নটা তার এখতিয়ার বা জুডিশিয়াল এলাকার মধ্যে অবস্থিত, এটা কার? সহকারী জজ। আপনারা জানেন প্রত্যেক থানার, যেমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার থানা এলাকা ভাগ আছে, সীমানা আছে। প্রত্যেক জজ, সিনিয়র জজ, জেলা জজ তো জেলার দায়িত্বে। ঠিক আছে, এই জজ বিচারকদের নির্দিষ্ট এলাকা ভাগ থাকে। তিনি সেই এলাকার জন্য এখতিয়ারপূর্ণ সহকারী জজ, মানে যদি তার ইউনিয়নের মধ্যে, যে ইউনিয়নের মধ্যে যার দায়িত্বে, তিনি তার এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজ। এই তার গ্রাম আদালতে যার এখতিয়ার থাকবে, তিনি সেই এখতিয়ারের মধ্যে সহকারী জজ। ঠিক আছে, তারপরে আছেন গ্রাম আদালতের চেয়ারম্যান। তফসিল, এই আইনের তফসিল আছে। তফসিল আমাদের এই আইনের তফসিলের চিন্তা নাই, আপনার তফসিল পড়বেন। ফৌজদারি কার্যবাদীর যে 5টা তফসিল আছে, ওই 5টা তফসিল। এরপরে পক্ষ, পথে হচ্ছে পক্ষ। পক্ষ কি? পক্ষ হচ্ছে গ্রাম আদালতের পক্ষ বলতে বোঝাচ্ছে এমন কোনো ব্যক্তির অন্তর্ভুক্ত হবে। এই পক্ষ হচ্ছে এমন কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত হবে যার উপস্থিতি কোনো বিবাদের বিবাদের সঠিক মীমাংসার জন্য প্রয়োজন বলে বিবেচিত হয়। পক্ষ মানে যার উপস্থিতি কোনো বিবাদের সঠিক মীমাংসার জন্য প্রয়োজন বলে মনে হয়, পক্ষ। পক্ষ আছে এই বাদী বিবাদী, বাদী বিবাদীর সঠিক মীমাংসার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত হয়। গ্রাম আদালত যাকে অনুরূপ বিবাদের একটি পক্ষ হিসাবে সংযুক্ত করবে। একটা পক্ষকে, যে বাদী বিবাদের একটা অংশকে পক্ষ বলে, এতটুকু। তারপরে আসেন 3 ধারা। 3 ধারা বলছে কি? গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা। গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা। গ্রাম আদালতে কি ধরনের মামলা বিচার করবেন? এগুলো একটা প্রশ্ন, এটা এমসিকিউ পড়ব। গ্রাম আদালতে কি ধরনের অপরাধের বিচার করা হয়? গ্রাম আদালতে বিচার করা হয় ফৌজদারি কার্যবিধির এবং দেওয়ানি কার্যবিধি যাই কিছু থাকুক না কেন, কোনো তফসিলের প্রথম অংশে, মানে থাকুক না কেন, তফসিলের প্রথম অংশে বর্ণিত নিয়মাবলী, ফৌজদারি মামলা এবং দ্বিতীয় অংশে বর্ণিত নিয়মাবলী সম্পর্কে দেওয়ানি মামলা
অথবা ভিন্ন কোনো বিধান না থাকলে গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য হইবে এবং কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা অনুরূপ কোনো মামলা মোকদ্দমা বিচার করিবার এখতিয়ার থাকিবে না। গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য। গ্রাম আদালতের তফসিলে যে কথাগুলো বলছে, প্রথম এবং দ্বিতীয় তফসিল আপনারা জানেন। এই 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 কি জানেন, এই গ্রাম আদালত উন্নয়ন পরিস্থিতি হলে ওইটি চলে আসতে যায়। এই গ্রাম আদালতের তফসিল আছে, এই তফসিলে কোন কোন অপরাধের বিচার আপনি করতে পারবেন সেই কথাগুলো লেখা আছে। তফসিলটা আমি আসলে এই বইয়ের ভিতরে খুঁজে পাই নাই, তফসিলটা পড়বো সে তফসিলটা খুঁজে পাই নাই। তা তফসিলে যে অপরাধের কথাগুলো আছে সেই অপরাধের বিচারগুলো হবে কোথায়? এই গ্রাম আদালতে হবে। তাতে দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালতে সেটা বিচার করা লাগবে না। বিচার কোথায় করবে? এই প্রথম তফসিল এবং দ্বিতীয় তফসিল। প্রথম অংশে বর্ণিত বিষয়াবলী এবং এই বিষয়ের যে অপরাধের কথা বলছে তার বিচার হবে এই গ্রাম আদালতে। গ্রাম আদালতে এখন ধর্ষণ, চুরি, ডাকাতি এর কি বিচার হবে না? ওই তফসিলে যে কথাগুলো আছে গ্রাম আদালত তফসিল, ওই তফসিলের অংশের যে অপরাধের কথা বলা আছে ওই তফসিল অনুসারে বিচার হবে। ঠিক আছে, এতটুকু মনে রাখবেন। তাহলে গ্রাম আদালতে কোন ধরনের অপরাধের বিচার হয়? ফৌজদারি অপরাধের বিচার হয়, দণ্ডবিধি আইনের অপরাধের বিচার হয়, সাক্ষ্য আইনের অপরাধের বিচার হয়। গ্রাম আদালতের তফসিলে যে অপরাধের কথা বলা আছে কোনটা সঠিক, তখন দেখবেন গ্রাম আদালত তফসিলে যে অপরাধের কথা বলা আছে ওইটি ঠিক চিহ্ন দেবেন। ঠিক আছে, এরপর আসেন সরকার বা স্থানীয় পক্ষ বা কর্তব্য পালনের কোনো সরকারি কর্মচারী উক্ত বিবাদের কোনো পক্ষ নয়। তাহলে স্থানীয় সরকার কর্তৃপক্ষ, স্থানীয় সরকারে জানেন ইউনিয়ন পরিষদে কিন্তু থাকে, সচিব থাকে, ওনাকেও সচিব বলে বা অনেক সময় যে সেক্রেটারি ক্লার্ক বলে। ঠিক আছে, ওনার পদবি হচ্ছে সচিব। তাহলে ইউনিয়ন পরিষদে যে সচিব থাকে, এই সাইলেন্ট আসতেছে বা দফাদার, সাইলেন্ট আসতে সাইলেন্ট বন্ধ করে দেন, কিনা যেন নতুন ঢুকছেন ভাই। তাহলে খেয়াল করেন ওই ইউনিয়ন পরিষদের 3 জন সরকারি কর্মচারী থাকে, তাদের নাম হচ্ছে একজন সচিব, একজন হচ্ছে লেগে চৌকিদার, একজন দফাদার। এরা কিন্তু সরকারি চাকরি, মনে রাখবেন এরা কিন্তু সরকারি চাকরি। তাহলে চৌকিদার, দফাদার এবং সচিব এই 3 জন সরকারি চাকরি করে। ঠিক আছে, এই সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা কর্তব্য পালনের কোনো সরকারি কর্মচারী উক্তার ওর বিবাদের কোনো পক্ষ নয়। মানে এই যে সচিব বা এই যে কি যেন বলে ওর নাম ভুলে যাই, চৌকিদার আর দফাদার, এরা কারোর পক্ষ নিতে পারবে না, এরা কারোর পক্ষ নয়, এই কথাটুকু বলছে। তাহলে কারা পক্ষ নয়? কিরানি বলবে সচিব, চৌকিদার, দফাদার, উপরের সবগুলাই, যেমন উপরের সবগুলাই। ঠিক আছে, গ্রাম আদালত। এরপর 4 দ্বারা পড়েন গ্রাম আদালতের গঠনের আবেদন। গ্রাম আদালত গঠনের আবেদন, গ্রাম আদালত কিরকম হবে সেই সম্পর্কে বলছে। গ্রাম আদালত কিরকম হবে আসেন। বিরোধের কোনো পক্ষ উক্ত মামলা বিচারের নিমিত্তে গ্রাম আদালতের গঠনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিকট নির্ধারিত পদ্ধতিতে আবেদন করবেন। তাহলে এটা কি আছে, এটার ভিতরে আটা আসলে বিরক্ত লাগে খুব। তাহলে বিরোধের কোনো পক্ষ, বিরোধ মানে বোঝেন দুই পক্ষ, এর যে কোনো এক পক্ষ। বিরোধ মানে কি? বিরোধের পক্ষ দুটো থাকে, এক পক্ষ বাদী, এক পক্ষের বিবাদী। এই বিরোধের যে কোনো এক পক্ষ মামলার বিচারের নিমিত্তে, যে মামলা বিচার করবে, বিচারের নিমিত্তে গ্রাম আদালতের গঠনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিকট নির্ধারিত পদ্ধতি আবেদন করবেন। এই নির্ধারিত পদ্ধতি আবেদন করবেন যে আমার এই সমস্যা, আমি বিচার চাই, রিজাল আমার এই করছে সেই করছে, বা গ্রাম আদালতের যে বিচারযোগ্য সেই বিচারের কথা উল্লেখ করে আমার নামে অভিযোগ করছে। কোথায় করছে? হজরত করছে এই গ্রাম আদালতে। ঠিক আছে, হজরত এই গ্রাম আদালতে অভিযোগ করছে আমার দোস্ত হজরত চট্টগ্রাম সিএমপি, মনে করেন আমরা একই ইউনিয়নের লোক, করতে পারবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিত কারণ দর্শিয়ে উক্ত আবেদনটি, এই ইউনিয়ন চেয়ারম্যান এই লিখিত আদেশ দ্বারা উক্ত আবেদনটা কি করতে পারে? নাকচ করলেও করতে পারে। তিনি নাকচ করলে বা নির্ধারিত পদ্ধতি একটি গ্রাম আদালত গঠনের উদ্যোগ গ্রহণ, তিনি এটা নাকচও করতে পারে এবং তিনি এই বিচার করার জন্য একটা গঠন করতে পারে, একটা কমিটি বা একটা আদালত গঠন করবে। এই আদালতটা কিভাবে বলতেছে, তাহলে কি করবে? এই আবেদন করছে আমি বা হজরত আমার নামে আবেদন করছে বিচার পাওয়ার আশায়, চেয়ারম্যান কি করলো? এই লিখিত আবেদন পাওয়ার পরে কারণটা দেখে তিনি বাতিলও করে দিতে পারে, আবার কি করতে পারে? বিচারের জন্য একটা কমিটি গঠন করলো বা আদালত গঠন করে দিল যে এর বিচার কিরা কিরা করবে। এইখানে কিন্তু গ্রাম আদালতের সামনে পাবো একজন চেয়ারম্যান, দুইজন বাদী, মোট 4 জন সদস্য নিয়ে এটা বিচার কার্যক্রম চলে, গ্রাম আদালত চলে। ঠিক আছে, তাহলে এই যে কার কার সমন্বয়ে গঠিত হবে তাই চেয়ারম্যান নির্ধারণ করে দেবে। কিরা নির্ধারণ করবে?
চেয়ারম্যান নির্ধারণ করে দেবে, ঠিক আছে। আবার যে এই হজরত যে আমার নামে অভিযোগ করছিল, এটা নাকচ করে দিতে পারে, এটা নাকচ করে দিতে পারে। তাহলে এই গ্রাম আদালতে যে অভিযোগ করলে বিরোধী পক্ষ তা চেয়ারম্যানকে কখনো তা নাকচ করতে পারে, অবশ্যই করতে পারে, অবশ্যই নাকচ করতে পারে। কখন তা বিচারের জন্য তিনি কি করতে পারেন, চেয়ারম্যান একটা আদালত গঠন করতে পারেন। হ্যাঁ, গ্রাম আদালত গঠন করার উদ্যোগ গ্রহণ করবে, কার কার সমন্বয় করে এই বিচারটা করা যায়, এই উদ্যোগটা উনি গ্রহণ করবে, ঠিক আছে, চেয়ারম্যান। এরপরে আসেন 2 ধারা, নামঞ্জুর আবেদনের দ্বারা সংশ্লিষ্ট, যদি যখন চেয়ারম্যান নামঞ্জুর করে দেবে, হ্যাঁ, নামঞ্জুর আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি, এই যে আমার এই আবেদন হরজত যে বিচার চাইছিল, এই যখন নামঞ্জুর করছে, তখন হলো সংক্ষুব্ধ, ক্ষতিগ্রস্ত বা মনে কষ্ট পাইছে, কিন্তু আবেদন করলাম আমারটা নামঞ্জুর করে দিল, তাহলে কি করবে, সহকারী জজ আদালতে রিভিশন করতে পারবে। সহকারী জজ আদালতে কি করবে, হজরত রিভিশন করবে। চেয়ারম্যান বাতিল করলে কি সব জিনিস শেষ হয়ে যাবে? আমি চেয়ারম্যানের কাছে বিচার পেলাম না, আমি সহকারী জজ আদালতে কি করলাম, রিভিশন করলাম। আপনারা কিছুক্ষণ আগেই কিন্তু পড়ছেন এখতিয়ার বিরুদ্ধে এখতিয়ারাধীন এখতিয়ার সম্পূর্ণ সহকারী জজ, মানে ওই ব্যক্তির কাছে আপনি আবেদন করবেন, ঠিক আছে। হজরত ওই সহকারী জজের কাছে আবেদন করবে যে আমি বিচার চাইছিলাম, আমার এই আবেদন নাকচ করছে, পরে জজের হিসাব কিতাব লেখা নাই, ওই পর্যন্তই। এর 5 ধারা, গ্রাম আদালত গঠন ইত্যাদি। গ্রাম আদালত গঠন হবে কিভাবে? গ্রাম আদালত গঠন হবে 5 জন সদস্য থাকবে। গ্রাম আদালতে কতজন সদস্য থাকে? এমসিকিউ 5 জন। কিরা থাকে? প্রধান থাকলে চেয়ারম্যান, প্রধান থাকে কিরা চেয়ারম্যান, আর প্রত্যেক পক্ষ হইতে মনোনীত 2 জন করে, প্রত্যেক পক্ষ হইতে কয়জন করে? মনোনীত 2 জন। তাহলে 2 2 4 আর চেয়ারম্যান 1, 5 জন এমসিকিউ। প্রত্যেক পক্ষের মনোনীত কয়জন সদস্য হতে হবে? 2 জন। প্রত্যেক পক্ষের গ্রাম আদালতের প্রত্যেক পক্ষের মনোনীত সদস্য কয়জন হবে? 2 জন, এবং 2 2 4 জন হলো, এবং চেয়ারম্যান ওর প্রধান থাকবেন। চেয়ারম্যান কি থাকবেন? প্রধান। এই 5 জনের সমন্বয় গ্রাম আদালত গঠন হবে। এগুলো কিন্তু চিন্তা করেন, এগুলো হলো এমসিকিউ, বলতেছে আল্লাহ যদি দেয় এমসিকিউ যদি আসে আপনারা পারি যাবেন তখন। এই জন্যই পড়ার মূল যে 3 ধারা পড়বেন সেটাও বলে দেবেন ক্লাস শেষে। গ্রাম আদালত গঠন করা শুরু করে দিছি। একজন চেয়ারম্যান এবং উভয় পক্ষের মনোনীত 2 জন করে মোট 4 জন সদস্য গ্রাম আদালত গঠন হবে। আসেনের ব্যতিক্রম আছে, তবে শর্ত থাকে যে প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত 2 জন সদস্যের মধ্যে একজন সদস্যকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে। আপনি যে 2 জন সদস্যকে মনোনীত করছেন, আপনার মামা খালু এরকম করছেন, যে কোনো একজন হবে। মামা খালু দাদি চাচি যাই করছেন একজন হবে, কিন্তু আরেকজনে যে ইউনিয়ন চেয়ারম্যানের যে 9 জন সদস্য থাকে, মোট হলো 9 জন, আর 9 না 3 করে 9 জন, 9 আর 3 হলো 12 জন। 12 জন হলো মেম্বার থাকে, 3 জন হলো 9 জন হলো পাশ করে আসে, 12 জনই পাশ করে আসে নারী সংরক্ষিত আসন, আর 4 জন হলো 9 জন হলো পুরুষ পাশ করে, ঠিক আছে। তাহলে এই যে আর একজন চেয়ারম্যান, তাহলে 12-13 জনের সমন্বয়ে একটা ইউনিয়ন পরিষদ তার স্থানীয় সরকার কার্যক্রম চালায়। তাহলে শর্ত থাকে প্রত্যেক পক্ষে মনোনীত 2 জন সদস্যের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য আপনি নির্বাচন করবেন। তাহলে 13 জনের মধ্যে 12 জনের থেকে আপনি একজন চয়েসফুল বেছে নেবেন যে আমার এই বিচার সালিসি এই চেয়ারম্যান এই মেম্বার থাকবে, তাতে আপনার ওয়ার্ডের হোক আর অন্য ওয়ার্ডের হোক এরকম কোনো বিধিবিধান নেই, আপনি বেছে নেবেন, ঠিক আছে। এরপর আরো শর্ত আছে। আরো শর্ত কিরকম? ফৌজদারি মামলার সাথে যদি নাবালক শিশু হয়, ফৌজদারি মামলার সাথে যদি নাবালক শিশু হয়, তাহলে 2য় এবং 3য় তফসিল, ফৌজদারি এবং দেওয়ানি মামলার সাথে কোনো নারী যদি জড়িত হয়, তাহলে কি হয়েছে, এই ফৌজদারি মামলার সাথে যদি কোনো নাবালক তো বোঝেন যার বয়স 18 কম, যার বয়স 18 কম এলো নাবালক, এলো শিশু, তাহলে কোনো নাবালক যদি জড়িত থাকে অথবা কোনো নারী যদি জড়িত এই অপরাধের সাথে স্বার্থ সংশ্লিষ্ট থাকে, তাহলে এই যে আপনি 2 জন প্রতিনিধি নিয়োগ করলেন, এর মধ্যে একজন নারী সদস্যকে মনোনীত করবেন। সুন্দর কথা না? এর বাংলা করে বাংলা করে এখানে দিলাম, বাংলা শুনে। গ্রাম আদালত গঠন করতে হলে একজন চেয়ারম্যান থাকবে, উভয় পক্ষের থেকে 2 জন করে থাকবে, 5 জন। গ্রাম আদালত গঠন হয়ে গেছে। কিন্তু এই গ্রাম আদালতে যে আপনি আপনার পক্ষে 2 জন লোক নিয়োগ করলেন, এই একজন ইউনিয়ন পরিষদের সদস্য হবে, আরেকজন কি হবে, আপনার চয়েসফুল একজন পাবলিক, আপনার আত্মীয় স্বজন যাকে দেন। ক্লিয়ার? এরপরে আসে আরেকটা ঝামেলা আছে। কিরকম? এই যে এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে বা এই ফ্যাক্ট অ্যান্ড ইস্যু বিচার্য বিষয় তফসিলে যে অপরাধের বিচার গ্রাম আদালত করবে, এই আদালতে এই অপরাধটা আছে একটা নাবালক জড়িত আছে, একটা নাবালক শিশু কিরা জড়িত আছে। গ্রাম আদালতে কে জড়িত থাকলে এই নারী সদস্য নিয়োগ দেওয়া লাগে,
এরকম আসে। গ্রাম আদালতে কে জড়িত থাকলে নারী সদস্য নিয়োগ দিতে লাগে, এমসিকিউ। যদি 18 বছরের কোনো নারী বা 18 বছরের উপরে কোনো নারী, তারপরে 18 বছরের উপরে কোনো নাবালক, এই 18 বছরের উপরে নাবালক, তার মানে মনে করেন এটা ভুল লাগছে বা আপনাকে ঘোরানোর জন্য, ভুল করানোর জন্য সিদ্ধান্ত, ঠিক আছে। নাবালক হলে সবসময় 18-র নিচে হয়, শিশু। তাহলে কাকে নিয়োগ দেওয়া যাবে? নাবালক থাকতে নারী সদস্য নিয়োগ দেওয়া লাগবে। তাহলে প্রথম হলে 5 জন, একজন চেয়ারম্যান, 2 জন আপনার প্রতিনিধি। 3 নম্বরে হচ্ছে যদি ওই 2 নম্বরে হচ্ছে আপনি যে 2 জন নিয়োগ দিয়েছেন, 2 জনের একজন ইউনিয়ন পরিষদের সদস্য লাগবে, আরেকজন আপনার লোক। এখন আসেন 3 নম্বর কথা হচ্ছে, যদি যদি কোনো নাবালক শিশু বা নারী জড়িত থাকে, নাবালক বা নারী, নারী যে বয়সের হোক, নারী জড়িত থাকলে অবশ্যই আপনি একজন নারী সদস্যকে নির্বাচিত করবেন বা মনোনীত করবেন, যে ওই নারী সদস্য। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত 3 জন নারী থাকে, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত 3 জন নারী থাকে। এছাড়াও 9 জনের মধ্যে থেকে যদি ওরা প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করে আসতে পারে, তাহলে সে সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু 3 জন যথারীতি থাকবেই, ওখানে কোনো কমতি হওয়ার সুযোগ নেই। তাহলে এতটুকু। তাহলে গ্রাম আদালতের বিষয়টা বলছেন, কিভাবে গঠন হবে, কার কারণে কয়জন থাকবে, সহজ, এরা টেনশন নেবেন না, এতটুকুই। এখন আসেন 6 নম্বর দ্বারা, গ্রাম আদালতের এখতিয়ার ইত্যাদি। গ্রাম আদালতের এখতিয়ার মানে কত দূরের এখতিয়ার আছে, ক্ষমতা আছে, আসেন সেই সম্পর্কে আলোচনা করি। এক ইউনিয়নে অপরাধ সংগঠন যদি হয়, মানে এক ইউনিয়নে অপরাধটা সংগঠন হয়েছে, বিরোধী পক্ষ সাধারণত সেই ইউনিয়নের বাসিন্দা। এক এক যে যে ইউনিয়নে অপরাধ সংগঠন হয়েছে, 2 পক্ষ একই ইউনিয়নের বাসিন্দা হলে তাদের এখতিয়ারধীন সংশ্লিষ্ট আদালত তাদের বিচার করবে। তাহলে কি করবে? বিচার করা হবে এখতিয়ার সংশ্লিষ্ট আদালত। যা তাহলে গ্রাম আদালতের এখতিয়ার আছে, যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হবে, বিরোধী পক্ষ সাধারণত সেই ইউনিয়নের বাসিন্দার হলে এখতিয়ার সম্পূর্ণ সংশ্লিষ্ট গ্রাম আদালতেই তাদের বিচার কার্য থাকবে, ওই আদালতেই করা যাবে, ঠিক আছে। এই হলো 1 নম্বর পয়েন্ট। যেখানকার যদি 2 জনের বাড়ি একই ইউনিয়নে হয়, 2 জনের বাড়ি যদি একই ইউনিয়নে বাদী বেবাদী, তাহলে ওই চেয়ারম্যানই এই বিচার কার্যক্রম করবে। এখন আসেন, যদি আলাদা ইউনিয়নে যায় তাহলে কি করবে? ইউনিয়নের মধ্যে যদি অপর ইউনিয়ন হয়, ধরেন 2 জনের বাড়ি 2 ইউনিয়নে, তাহলে কি করবেন? তাহলে অপরাধ যেখানে সংগঠন হয়েছে, ওই ঘটনা যেখানে উৎপত্তি, সেই ইউনিয়নে ওই বিচার কার্যক্রম হবে, সেই ইউনিয়নে বিচার কার্যক্রম হবে। তাহলে আসেন, গ্রাম আদালতে কখন মানে যদি ভুল বলছি, সংজ্ঞা যখন এমসিকিউ করবারে, তাহলে গ্রাম আদালত যদি পক্ষদ্বয়ের একই ইউনিয়নে বাড়ি হয়, তাহলে কোন আদালতে বিচার হবে? অন্য ইউনিয়নে বিচার হবে, পার্শ্ববর্তী ইউনিয়নে বিচার হবে, তাদের এখতিয়ারধীন এলাকার ইউনিয়নে বিচার হবে? কোনোটাই না, তাদের এখতিয়ারধীন এলাকার ইউনিয়নে বিচার হবে। তাহলে যদি পক্ষদ্বয়ের বাড়ি একই ইউনিয়নে হয়, তাদের বিচার ওই একই এখতিয়ার সম্পূর্ণ এই গ্রাম আদালতে হবে, মানে তাদের ইউনিয়নের যে আদালত, গ্রাম আদালত, সেই আদালতে হবে। এরপরে আসেন, যদি একজনের বাড়ি এক ইউনিয়ন, আরেকজনের বাড়ি আরেক ইউনিয়ন হয়। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, নোয়াখালী বলছে যে যদি আরেক জেলায় হয়, হোক, এক জেলাকে আরেক বিভাগ হোক, সমস্যা নেই। মূল কথা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু ইউনিয়ন। ফ্যাক্ট অ্যান্ড ইস্যু কি? ইউনিয়ন। কোন ইউনিয়নের মধ্যে এই অপরাধটা সংগঠন হয়েছে, সেই অপরাধটার বিচার ওই ইউনিয়নের, ওই বিচার কার্যক্রম চলবে, ওই ইউনিয়নের গ্রাম আদালত তার বিচার করবে। পড়বেন, দেখুন সহজ আছে। ইউনিয়নের মধ্যে অপরাধ সংগঠন হবে বা মামলার কারণ উদ্ভব হবে, তাহলে ইউনিয়নের মধ্যে অপরাধ সংগঠন হবে, মামলার কারণ উদ্ভব হবে, সেই ইউনিয়নের মধ্যেই গ্রাম আদালত গঠন হবে। সহজ হিসাব, এমসিকিউ সহজ। যদি রহিমের বাড়ি ক ইউনিয়নে, অপরাধ সংগঠন হলো ক ইউনিয়নে, কিন্তু তার বিচার কোন ইউনিয়নে করা যাবে? ক ইউনিয়ন, খ ইউনিয়ন, গ ইউনিয়ন, ঘ ইউনিয়ন। তখন বলবেন ক ইউনিয়ন, কারণ বলে দিয়েছে অপরাধ সংগঠন হয়েছে বা মামলার কারণ উদ্ভব হয়েছে ওই ক ইউনিয়নে, অতএব ওই ক ইউনিয়নেই তার গ্রাম আদালত করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এগুলো কঠিন কিছু না, বুঝছেন, খালি এমসিকিউ। গ্রাম আদালতের ক্ষমতা, আসেন গ্রাম আদালতের ক্ষমতা কি তাই দেখে নেই। গ্রাম আদালতের কি ধরনের ক্ষমতা প্রয়োগ করবে খেয়াল করবেন। কোনো ব্যক্তিকে কেবল অনধিক টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ প্রদান করতে পারেন। গ্রাম আদালতের ক্ষমতা কেমন আমি পড়ে দিই, তারপর ব্যাখ্যা করব। গ্রাম আদালতের ক্ষমতা, কোন গ্রাম আদালতের তফসিলের প্রথম অংশে বর্ণিত, গ্রাম আদালতের তফসিলের প্রথম অংশে বর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে কোনো ব্যক্তি কেবল অনধিক 75,000 টাকার ক্ষতিপূরণ আদায় আদেশ প্রদান করতে পারে। মূল কথা বলছে,
গ্রাম আদালতে যে আমার আর আমার দোস্ত হজরতের গ্যাঞ্জাম মারামারি লাগছে, ক্ষতিপূরণ জন্য এমসিকিউ, গ্রাম আদালত কত টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করতে পারে? ৭৫,০০০ টাকা। কয় টাকা? ৭৫,০০০ টাকা। এমসিকিউ গুলো খেয়াল করবেন। গ্রাম আদালতের ক্ষমতা আছে, দেন আর হুনুপুনু মনে করবেন না, ঠিক আছে? গ্রাম আদালত যেটা দেখেন আপনারা, ওই আদালতে বিচার করে এই ক্ষতিপূরণের জন্য ৭৫,০০০ টাকা প্রদানের আদেশ প্রদান করতে পারে। যে আপনি যে ৭৫,০০০ টাকা ২-৩ লাখ করা যাবে, তাহলে গ্রাম আদালত কত টাকা পর্যন্ত এমসিকিউ, গ্রাম আদালত কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায়ের জন্য আদেশ দিতে পারেন? ৭০,০০০, ৭৫,০০০, ৮৫,০০০, ৯৫,০০০। তখন এমসিকিউ দেন ৭৫,০০০। গ্রাম আদালত ৭৫,০০০ টাকা ক্ষতিপূরণের জন্য আদেশ প্রদান করতে পারে। গ্রাম আদালত ৭৫,০০০ টাকার জন্য ক্ষতিপূরণের জন্য আদেশ প্রদান করতে পারে। ১ নম্বর ক্ষমতা গেছে। এটা ১, ৭-এর ১ বললেন প্রথম ক্ষমতা। ২ নম্বর খেয়াল করেন, অর্থ প্রদানের আদেশ প্রদান করলে সম্পত্তির প্রকৃত মালিক দখল প্রত্যাপন করার জন্য আদেশ প্রদান করতে পারেন। কি বলছে? অর্থ আদায় করার জন্য আদেশ প্রদান করা বা সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক সম্পত্তি বা ওয়ার দখল প্রত্যাপন করার জন্য আদেশ প্রদান করতে পারে। মানে সম্পত্তির যে প্রকৃত মালিক, এই ক্ষতিপূরণ ওই ব্যক্তিকেই দেবেন। এই যে জরিমানা ৭৫ ধরছে, কি চেয়ারম্যান মেম্বার খাবে? না, এর সুযোগ নেই। ক্ষতিপূরণ কাকে দেবেন? প্রকৃত মালিককে দেবেন। প্রকৃত মালিককেই এই সম্পত্তির টাকাটা দেবেন, ঠিক আছে? এতটুকুই। এরপরে আসেন ৮ ধারা পর, গ্রাম আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত এবং আপিল। এগুলো আমাদের এমসিকিউ আসবেন না। এই যে এখন ১০ ধারা গুরুত্বপূর্ণ ধারা, যে এই বের পড়বেন, এটা ভালো করে পড়বেন, প্রশ্ন আসতে পারে। এটা সমন সংক্রান্ত বিষয়। সাক্ষীকে সমন দেওয়া ইত্যাদির ক্ষেত্রে গ্রাম আদালতের ক্ষমতা। সাক্ষীকে সমন দেওয়া ইত্যাদির ক্ষেত্রে গ্রাম আদালত কি ধরনের ক্ষমতা পালন করে সেটা দেখেন। গ্রাম আদালত যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির হতে এবং সাক্ষ্য দেওয়ার জন্য অথবা কোনো দলিল দাখিল করা বা করবার জন্য সমন দিতে পারে। আপনারা দেখেন গ্রাম আদালত কি পারছে। তাহলে গ্রাম আদালত কোনো ব্যক্তিকে আদালতে হাজির করা, এই কাজটা কিন্তু আমাদের পুলিশও পারে, আদালতও পারে। কি পারে? পুলিশও পারে, আদালতও পারে। আজকে পারলাম কি গ্রাম আদালতও এই কাজ করে। গ্রাম আদালত কি পারে? কোনো ব্যক্তিকে হাজির করার কথা বলতে পারে? পারে না। ক খ দুটোই, কোনোটিই না। কারণ গ্রাম আদালত কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য কি করতে পারে? কি দিতে? সমন দিতে পারে। গ্রাম আদালত কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন দিতে পারে। কোনো বস্তু দ্রব্য দলিল হাজির করার জন্য আদালত সমন দিতে পারে। কোন আদালত? গ্রাম আদালত। কোনো বস্তু দ্রব্য দলিল হাজির করার জন্য আদালত সমন দিতে পারে। এরপর আর কার জন্য সমন দিতে পারে? সাক্ষী হাজির করার জন্য আদালত কি দেবে? সমন দেবে। সাক্ষী হাজির করার জন্য আদালত কি দেবে? সমন দেবে। এখন আসেন, ব্যক্তিজন হাজির করে ফেলছিলেন, বাদী বেবাদী সবই থাকে, তাই না? তাহলে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন দেবে, সাক্ষীকে হাজির করার জন্য সমন দেবে, কোনো বস্তু দ্রব্য হাজির করার জন্য আদালত সমন প্রদান করতে পারে। কোন আদালত? গ্রাম আদালত। এই যে এই কথাগুলি শুনলেন, এমসিকিউ দেখবেন, আসলে আল্লাহর রহমতে পারবেন। এখন আসেন, এখানে তবে শর্ত আছে, কিছু শর্ত আরোপ করে দিয়েছে। এই আমাদের জয় ক্লাসে নাই না, ওর বলে কি ভাষা চেঞ্জ করছে। এই যে আমরা কিন্তু পড়ছিলাম ফৌজদারি কার্যবিধির ৯৪ পড়ছিলাম, ঠিক আছে? ৯৪ পড়ছিলাম, দেওয়ানি কার্যবিধি যদি পড়া হয় নাই। ৯৪তে আপনারা ভালোই পড়ছিলেন যে এই কখন এই কোনো দলিলপত্র নিয়ে পুলিশ অফিসার বা আদালতের নিকট কোনো ব্যক্তি এই বস্তু দ্রব্য উপস্থাপন করে না? ঠিক এই গ্রাম আদালত ওই রকম বলছে। দেওয়ানি কার্যবিধির ধারা ১১৩, দেওয়ানি কার্যবিধির ধারা ১১৩ ধারায় কোনো ব্যক্তিকে যদি সশরীরে হাজিরা হইতে অব্যাহতি দেয়, তাহলে কোনো ব্যক্তি, দেওয়ানি কার্যবিধি কিন্তু অনেক বড়, দেওয়ানি আদালত বা দেওয়ানি কার্যবিধির যে আদালত পরিচালনা হয়, সেই আদালতে যদি কোনো ব্যক্তিকে আদালতে সরাসরি হাজিরার জন্য ১৩৩ ধারার মধ্যে অব্যাহতি দিয়ে ফেলায়, তাহলে ওই গ্রাম আদালত আবার ওই ব্যক্তিকে সমন দিয়ে ডাকতে পারবে না। বাধ্যবাধকতা আছে না? তাহলে গ্রাম আদালত কি করবে? দেওয়ানি কার্যবিধিতে যে যাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে গ্রাম আদালত হাজিরার জন্য কি করতে পারবে না? নির্দেশ দিতে পারবে না। হাজির ব্যক্তিতে নির্দেশ দেওয়া যাবে না, তাকে নির্দেশ দেওয়া যাবে না। মূল কথা হলো, দেওয়ানিতে যাকে নিষেধ করছে ওই গ্রাম আদালত সেই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে না। নাম্বার ২, ১০-২, গ্রাম আদালত যদি যুক্তিসঙ্গত মনে করে, অহেতুক বিলম্ব, খরচ বা
অসুবিধা ছাড়া কোনো সাক্ষীকে হাজির করা সম্ভব নয়। গ্রাম আদালত যদি যুক্তিসঙ্গত মনে করে অহেতুক বিলম্ব, খরচ বা অসুবিধা ছাড়া কোনো সাক্ষীকে হাজির করা সম্ভব নয়, তবে গ্রাম আদালত সেই সাক্ষীকে সমন দিতে বা সেই সাক্ষীর বিরুদ্ধে প্রদত্ত সমন কার্যকরী করতে আগ্রহ দেখাবেন না। গ্রাম আদালত দেখছে যে যাকে সমন দেবে অহেতুক বিলম্ব হবে, খরচ হবে, কি হবে, বিলম্ব হবে, সে আসতে দেরি করবে, না আসতে পারে, একবার দিলাম আসবে না, দুইবার দিলাম, দেরি হতে পারে, তারপরে খরচ হবে, এবং কি হবে, অসুবিধা ছাড়া কোনো মানে এরকম অসুবিধার সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে ওই সাক্ষীকে গ্রাম আদালত কি করবে না, সমন দেবে না। তাহলে গ্রাম আদালত দেখতে যে ব্যক্তির বিলম্ব হবে, খরচ হবে, অসুবিধা হবে, সেই সাক্ষীকে গ্রাম আদালত সমন দেবে না। হ্যাঁ, সমন দেওয়া কার্যকর গ্রাহ্য করতে পারবে না সমন। ঠিক আছে। এরপরে গ্রাম আদালতের এখতিয়ার এলাকার বসবাসকারী কোনো ব্যক্তি, গ্রাম আদালতের এখতিয়ারাধীন এলাকার ভিতর বসবাস করা কোনো ব্যক্তি ভ্রমণ খরচ, এই যে ভ্রমণ করা খরচ, নির্বাহক বাবদ, ভ্রমণের জন্য যে খরচ হবে, নির্বাহ মানে আদালত বিবেচনা পর্যাপ্ত অর্থ বা প্রদানের জন্য আদালতে জমা দেওয়া না হলে গ্রাম আদালত উক্ত ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য, কোনো দলিল দাখিল করার জন্য কাজ বা করার জন্য নির্দেশ প্রদান করবেন। আর বাংলা কি শুনবেন, গ্রাম আদালত যাকে হাজির হওয়ার জন্য দেবে, সমন দেবে, গ্রাম আদালত যাকে হাজির হওয়ার জন্য সমন দেবে, ওই ব্যক্তি যে এখানে আসবে ওর খরচপাতি হবে, এই খরচপাতি যারা যে মামলা করছে না, বাদী বেবাদী, এরা দেবে। ঠিক আছে। এবং যে দলিল নিয়ে আসবে, দলিল বা বস্তুটা নিয়ে আসবে, দ্রব্যটা নিয়ে আসবে, যার জন্য মামলা বিচার্য বিষয়, এই জিনিস যে নিয়ে আসবে, এই সাক্ষীকে খরচ প্রদান করা লাগবে। কি করা লাগবে, খরচ প্রদানটা করে। খালি আপনারা জানলেন সাক্ষীকেও, যে সাক্ষী যা তার গ্রাম আদালতে হাজির হবে, কি করা লাগবে, সমন দেওয়া লাগবে। এখন আসেন 10-এর সংক্ষেপে বলে, সাক্ষীর প্রতি সমন কিভাবে হয়। সাক্ষীর প্রতি সমন 10-এর ক বলছেন, দেওয়ানি কার্যবিধি যাকে অব্যাহতি দিয়েছে, দেওয়ানি কার্যবিধি যাকে সশরীরে অব্যাহতি দিয়েছে, গ্রাম আদালত তাকে সমন দেবে না। দেওয়ানি কার্যবিধিতে যাকে অব্যাহতি দিয়েছে, গ্রাম আদালত তাকে সমন দেবে না। গ্রাম আদালত যদি মনে করে অহেতুক বিলম্ব হবে, খরচ হবে, অহেতুক বিলম্ব হবে, খরচ হবে, অসুবিধা হবে, এই ক্ষেত্রে গ্রাম আদালত সমন দেবে না। এই ক্ষেত্রে গ্রাম আদালত সমন দেবে না। গ্রাম আদালত যদি মনে করে অহেতুক বিলম্ব হবে, খরচ হবে, অসুবিধা হবে, এই ক্ষেত্রে গ্রাম আদালত সমন দেবে না। নাম্বার 3, গ্রাম আদালত যদি মনে করে, গ্রাম আদালত যদি মনে করে কোনো ব্যক্তির অনেক খরচ, মানে বাদীকে মানে সাক্ষীকে যদি খরচ জমা দেয়, অনেক দূরের রাস্তাতে খরচ জমা দেয়, এবং যে দলিল নিয়ে আসবে তার খরচ যদি জমা দেয়, তাহলে তার প্রতি সমন এবং প্রদান করবে। ঠিক আছে, তাছাড়া প্রদান করবে না। তাহলে 3 নম্বরে 2 রকম কথা বলেন, যদি টাকা জমা দেয়, যদি জমা না দেয়, টাকা জমা যদি না দেয়, খরচ যদি না দেয়, সমন দেবে না, আর যদি দেয় তাহলে সমন দেবে। এতটুকু। এরপর আসেন 4 নম্বর, এই 10-এর 4 কি বলছে, এটারই শেষ। 10-এর 4 বলছে, গ্রাম আদালতের রাষ্ট্রের বিষয়গুলি সম্পর্কিত কোনো গোপনীয় দলিল, এই সাক্ষ্য নিজে যা পড়ছিলেন সেটা, গ্রাম আদালতের রাষ্ট্রীয় বিষয় সম্পর্কিত কোনো গোপনীয় দলিল অপরিকৃত সরকারি রেকর্ড দাখিল করার জন্য কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করবে না। মূল কথা হচ্ছে, ওই অফিস যে গোপনীয় দলিল বা ব্যাংকার বুকস আইন, ফৌজদারি কার্যবিধি 94 ধারা পড়ছিলেন, পুলিশও পারে না যেখানে, তারপরে ওই এমনি আমাদের ফৌজদারি আদালত পারে না, সেখানে গ্রাম আদালতের প্রশ্নই আসে না। যে রাষ্ট্রের গোপনীয় দলিল বা অপ্রকাশিত দলিল, এই দলিল দাখিল করার জন্য আদালত সমন দিতে পারে না। রাষ্ট্রের অপ্রকাশিত দলিল এবং গোপনীয় দলিল তা হাজির করার জন্য ব্যক্তিগত যে আপনার সম্পদের বিবরণ যা প্রকাশ করা, আপনি ব্যাংকার বুকস আইন 1800 কত সাল না 1908 সাল মনে হয়, খেয়াল নেই, এই সালের আইন বলে আপনি ওই আপনার পার্সোনাল জিনিস উপস্থাপন করতে পারেন না, আদালত ওইখানে সমন দিতেই পারে না। ঠিক আছে। এরপর আসেন এই 10-এর ক, খ, গ, ঘ আছে, 1-2 আছে, যদি সমনজারি পদ্ধতি আছে তাহলে 10-এর ক, খ, গ, ঘ দিয়ে লিখবেন, এখানে আবার আছে 2, এভাবে লিখবেন না। এরপরে আসেন 2 কি বলছে, জারিকৃত সমন ইচ্ছাকৃত দিকে অমান্য করে গ্রাম আদালতে অবমাননা আমলযোগ্য অপরাধ গণ্য অভিযুক্ত হবে। তাহলে গ্রাম আদালত যে আপনার আবার বলি, জারি করি সমন যেটা জারি করছে, জারিকৃত সমন ইচ্ছাকৃত আপনি অমান্য করলেন, জারি করার পরে গ্রাম আদালত যে সমন জারি করলো, সেই সমন যদি আপনি ইচ্ছাকৃত অমান্য করেন,
তাহলে গ্রাম আদালত অনুরূপ অমান্যতা অমান্যতা আমলযোগ্য অপরাধ গণ্য হবে। আপনি যে গ্রাম আদালতের সমন অমান্য করলেন, আপনি এটা আমলযোগ্য অপরাধ করলেন, তা আমলযোগ্য অপরাধ হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে তার বক্তব্য পেশের সুযোগ প্রদান পূর্বক অনধিক 1000 টাকা জরিমানা আদায় করবে। তাহলে আপনি যে বা আমার কাছে যে গ্রেপ্তার সমন আদালত পাঠাইছিল, আমি বিনা কারণে কোনো যুক্তি তর্ক ছাড়াই আমি ওই সমন মান্য করি নাই, তখনই আমার অপরাধ কি হয়েছে? আমলযোগ্য। আসেন এমসিকিউ, গ্রাম আদালতের সমন যদি আপনি মান্য না করেন, তাহলে আপনার অপরাধ কি ধরনের? দণ্ডবিধির অপরাধ, আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, সবগুলোই আপনার অপরাধ আমলযোগ্য। গ্রাম গ্রাম আদালতের সমন যদি সমন ইচ্ছাকৃত আপনি অমান্য করলেন, আপনার কত টাকা জরিমানা হতে পারে? আপনার 1000 টাকা, 1000 টাকা জরিমানা হতে পারে। দেখছেন কত সুন্দর। আরেকবার বলি, খেয়াল করেন। 10 ধারায় গ্রাম আদালত সমন কিভাবে দেয়? 1 ধারায় লিখবেন, ফৌজদার দেওয়ানি কার্যবিধিতে যে ব্যক্তিকে সশরীরে হাজির হতে নিষেধ করছে, গ্রাম আদালত তাকে সমন দিতে পারবে না। 1। 2 নম্বর হলো, গ্রাম আদালত যদি মনে করে অহেতুক বিলম্ব হবে, খরচ হবে এবং অসুবিধা হবে, তাকে সমন দেবে না। নাম্বার 3, গ্রাম আদালত যদি মনে করে যাকে সমন দেব তার খরচ এবং যে দলিল দাখিল করে তার খরচ যদি জমা না দেয়, তাহলে সমন দেবে না, টাকা না জমা দিলে সমন দেবে না। 4, গ্রাম আদালত যদি দেখে রাষ্ট্রের অপ্রকাশিত দলিল এবং গোপনীয় নথিপত্র, সেই বিষয়ে গ্রাম আদালত সমন দেবে না। ঠিক আছে? এরপরে এই সমন যদি আপনি ইচ্ছাকৃত অমান্য করেন, তাহলে একটা আমলযোগ্য অপরাধ করলেন। কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। এই অপরাধের কারণে অনধিক 1000 টাকা জরিমানা করতে পারেন। গ্রাম আদালত আপনাকে জরিমানা করবে 1000 টাকা। এরপর আসেন গ্রাম আদালত অবমাননা। গ্রাম আদালত কখন অবমাননা হয়? সংক্ষেপে পড়ে যায়, আর অল্প কটা আছে, সময়ও আছে, সমস্যা নাই। গ্রাম আদালত অবমাননা কিভাবে করবেন? কোনো ব্যক্তিকে আইনসঙ্গত কারণ ছাড়া গ্রাম আদালত ও তার কোনো সদস্যর আদালতের কার্যক্রম চলাকালে অশ্লীল কথাবার্তা, ভয়ভীতি প্রদর্শন, মারাত্মক বা অন্যান্য আচরণ, এই ধরনের কোনো অপমান করলে, তাহলে কি হবে? গ্রাম আদালত যখন পরিচালনা হচ্ছে, তখন আপনি কি করলেন? অশ্লীল কথাবার্তা বললেন, ভয়ভীতি প্রদর্শন করলেন, মারাত্মকভাবে আক্রমণ করলেন, অন্যবিধি আচরণ করলেন, যা আদালত অবমাননা, এই ধরনের অপমান করলেন। এই ধরনের যে অপমান করলেন, তাহলে আপনি গ্রাম আদালত অবমাননা করলেন। আসলে গ্রাম আদালত অবমাননা, কি কাজ করলে গ্রাম আদালত অবমাননা হয়? কি কাজ করলে গ্রাম আদালত অবমাননা? খেয়াল করেন। চুরি করলে, ডাকাতি করলে, অশ্লীল ভাষায় কথাবার্তা বললে, বা গ্রাম আদালতে কি বলেন ভাই, ইফটিজিং করলে, তখন বলবেন কি? এই গ্রাম আদালতে অশ্লীল কথাবার্তা বললে। কি করলে গ্রাম আদালত অবমাননা হয়? এই ধর্ষণ করলে, নারী নির্যাতন করলে, তারপরে যৌতুক নিলে, ভয়ভীতি প্রদর্শন করলে, উপরে সবগুলোই দেখবেন ভয়ভীতি প্রদর্শন করলে। তারপরে কি হবে? আক্রমণাত্মক। এই কথাগুলো মনে করবেন, আমি কথাগুলো 3-4 বের করে কই, শোনেন। আমি বলি, কষ্ট আমার, আপনারা শোনেন। তাহলে গ্রাম আদালত কখন অবমাননা হবে? অশ্লীল কথাবার্তা বললে, ভয়ভীতি প্রদর্শন করলে, অশ্লীল কথাবার্তা, ভয়ভীতি প্রদর্শন, মারাত্মক, আক্রমণাত্মক হলেন, আক্রমণাত্মক, আমরা কিন্তু দণ্ডবিধি সব সংজ্ঞা পড়ছি। অন্যান্য আচরণ বা অপমান করলেন। এরপর আসেন 2, গ্রাম আদালতের কার্যক্রম কোনো ব্যাঘাত সৃষ্টি করলে। গ্রাম আদালতের কার্যক্রম যখন চলমান, তখন আপনি যদি কোনো ব্যাঘাত সৃষ্টি করেন, সেটা গ্রাম আদালত অবমাননার শামিল। গ্রাম আদালতের কোনো কার্যক্রম কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করা, আপনি গ্রাম আদালতকে অবমাননা করলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। নাম্বার 3, 11.3, গ্রাম আদালতের আদেশ সত্ত্বেও কোনো দলিল দাখিল বা হস্তান্তর করতে ব্যর্থ হলেন। গ্রাম আদালত যে দলিল দাখিল করতে বলছিল, ওই দলিল দাখিল করেন নাই বা হস্তান্তর করেন নাই, এই কাজটা করছেন, গ্রাম আদালত অবমাননা করছেন। গ্রাম আদালতের কোনো দলিল দাখিল করতে বলছে বা হস্তান্তর করতে বলছে, সেটা আপনি করেন নাই, গ্রাম আদালত অবমাননা করছেন। এরপর আসেন ঘ বা 4, গ্রাম আদালতের যে প্রশ্ন জবাব দিতে তিনি বাধ্য। গ্রাম আদালত প্রশ্ন করছে, আপনি প্রশ্নের জবাব দিতে বাধ্য। আমরা কিন্তু এইটা দণ্ডবিধি পড়ছিলাম। গ্রাম আদালত যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিতে তিনি যদি বাধ্য হন, সেরূপ প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করে,
গ্রাম আদালত প্রশ্ন করছে, আপনি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কিন্তু অস্বীকার করলেন, সেটা গ্রাম আদালত অবমাননার শামিল। এগুলো একটু বেশি বেশি করে পড়বেন, আসলে বই সহ আসতে পারে, বই ছাড়া আলু লিখে দেবেন, ঠিক আছে? এই মেলাগুলো কথা মনে থাকবে না। গ্রাম আদালত যে প্রশ্ন করবে সেই প্রশ্ন যদি আপনি উত্তর না দেন, উত্তর দিতে বাধ্য ছিলেন, এক্ষেত্রে গ্রাম আদালতকে অবমাননা করা হয়। সত্য কথা বলার শপথ গ্রহণ করছেন, সত্য কথা বলার শপথ গ্রহণ করছেন, আদালতের নির্দেশ অনুসারে তার প্রদত্ত জবানবন্দিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তাহলে তিনি গ্রাম আদালত অবমাননা করছেন। তাহলে কি বলছে? একসাথে দুলিয়ে দিয়েছে, সত্য কথা বলার কথা শপথ করছিলেন এবং আপনি যে জবানবন্দি দিয়েছেন তাতে স্বাক্ষর করবেন, তা করবেন না, ঘাটতারামো করলেন, তাহলে গ্রাম আদালত অবমাননা করলেন, গ্রাম আদালত অবমাননা করলেন। গ্রাম আদালত অবমাননা কিন্তু কিন্তু আমলযোগ্য অপরাধ, তাই না? তারপরে আসেন আসেন এখন এক এক করে বলি, ছোট করে বলি। 11 ধারা, গ্রাম আদালত অবমাননা কোন কোন সময় হবে, গ্রাম আদালতে অবমাননা কোন কোন সময় হবে, গ্রাম আদালত অবমাননা কখন কখন হবে, কি কিভাবে গ্রাম আদালতকে অবমাননা করা যায়, নির্মে আলোচনা করেন, নির্মে আলোচনা করবেন। এক বাক্য লিখবেন, আদালতে যদি অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, অশ্লীল কথাবার্তা বলেন, ভয়ভীতি প্রদর্শন করেন, আক্রমণাত্মক হন বা অপমান করেন। নাম্বার 2, গ্রাম আদালতের কোনো কার্যক্রমে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করলে, গ্রাম আদালতের কার্যক্রমে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করলে, গ্রাম আদালতের কার্যক্রমে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করলে। তারপর 3, গ্রাম আদালত যে দলিল দাখিল করতে বলছে সেই দলিল দাখিল বা হস্তান্তর না করলে, গ্রাম আদালত যে দলিল দাখিল করতে বলছে বা হস্তান্তর করতে বলছে সেটা না করলে। নাম্বার 4, গ্রাম আদালত যে প্রশ্ন করছে তার উত্তর দিতে আপনি বাধ্য, প্রশ্নের উত্তর দিলেন না। গ্রাম আদালত যে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য, প্রশ্নের উত্তর করলেন না, গ্রাম আদালতকে অবমাননা করলেন। আপনি সত্য কথা বলার জন্য শপথ করছেন, সত্য কথা বলার জন্য শপথ করছেন, সত্য কথাও বলেন নাই অথবা বলছেন এবং সেই জবানবন্দিতে আপনি স্বাক্ষর করতে অস্বীকার করলেন, সেই ক্ষেত্রে আপনি গ্রাম আদালতকে অবমাননা করলেন, সেই ক্ষেত্রে আপনি গ্রাম আদালতকে অবমাননা করলেন। এই তাহলে এই কার্যক্রম করার জন্য আপনার 1000 টাকা জরিমানা আদায় করা হবে। এই কার্যক্রম করার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা করা হবে যদি গ্রাম আদালত অবমাননা করেন। জরিমানা আদায় এগুলো লাগবেন না, পদ্ধতি লাগবেন না, আইনজীবী নিয়োগ লাগবে না, সরকারি কর্মচারী, মহিলা, বৃদ্ধ কতিপয়, পুলিশ কর্তৃক তদন্ত 17 ধারা পড়েন। পুলিশ কর্তৃক এটি শেষ, পুলিশ কর্তৃক তদন্ত, পুলিশ কর্তৃক তদন্ত, পুলিশ কর্তৃক তদন্ত কি? এই আইনে যাহাই কিছু থাকুক না কেন, এই আইনে যাহাই কিছু থাকুক না কেন, কোনো মামলার বিষয়ে তফসিলের প্রথম অংশ, এই তফসিলটা আজকে দেখবেন ভিতর কি আছে। তফসিলের প্রথম অংশ, ঠিক আছে? তফসিলের প্রথম অংশে বর্ণিত অপরাধ সম্পর্কিত হবার কারণে পুলিশ সংশ্লিষ্ট আমলযোগ্য মামলার তদন্ত বন্ধ করবে না, আমলযোগ্য মামলার বন্ধ করে না। এই যে গ্রাম আদালতের তফসিলি যে অপরাধের বিচার করার কথা আছে, এই পুলিশ যদি এরকম অপরাধ পুলিশের কাছে থাকে, এই 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 অপরাধের কারণে, তফসিলে থাকার কারণে পুলিশ তদন্ত বন্ধ করবে না, পুলিশের তদন্ত কার্যক্রম বন্ধ করবে না। কারণ আপনারা জানেন ওই একই সাথে নালিশি মামলা পুলিশি মামলা চলতে থাকলে কি হয়, এই 205-এর ঘ পড়ছিলেন না, একই সাথে নালিশি মামলা পুলিশি মামলা চলে না, সেই জন্য পুলিশ কর্তৃক যে তদন্ত হচ্ছে, এই তদন্ত এই এই তদন্ত কার্যক্রম এই না এই এই গ্রাম আদালতের প্রথম তফসিলে প্রথম অংশে বর্ণিত অপরাধের সাথে মিলে গেছে। এখন এই তদন্তে এই কারণে পুলিশ অফিসার তদন্ত কার্যক্রম বন্ধ রাখবে না, এতটুকু কথা। তাহলে পুলিশ কোন সময় তদন্ত কার্যক্রম বন্ধ রাখবে না? এমসিকিউ, যদি প্রথম তফসিল গ্রাম আদালত প্রথম তফসিলের সাথে মিলে যায় সেই সময় ফৌজদারি কার্যবিধির না ওরা দেবো না। তাহলে এইটাই মনে রাখবেন, পুলিশ অফিসার যদি গ্রাম আদালতের প্রথম তফসিলে বর্ণিত অংশের সাথে অপরাধের সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তদন্ত বন্ধ রাখবে না। এতটুকু। আসসালামু আলাইকুম।